মানুষের বাড়িতে যখন দিদি বলছি দিদি একটু জল দেন খাবো, খাবার জল নাই পুকুরে জল খাই এখনো। পেশাগত কারণে যে বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতে, সেই বাড়ির কোনো কারোর সঙ্গে কথা হয়েছে কখনো? ওরা বলছে আমার মেয়ে জিতে নেই, আমি জিতেছি। পয়সা পাতি হয়তো নেই আমাদের সেরকম, ঘর বাড়িও নেই, কিন্তু যেটুকু আসতো খুব আনন্দতে থাকতাম। দেখুন আমরা তো অ্যাকচুয়ালি পলিটিক্স করি নাই, আর পলিটিক্স ঘরে মেয়েও নই। আমরা চেয়েছিলাম সাধারণ মানুষের সুবিধা অসুবিধাটা দেখার, মানুষ যেন কষ্ট না পায়। ভাবনা চিন্তা চলে যে আমি একটু অহংকারী হয়ে যাচ্ছি না তো? দারুণ মজবুত হয়ে গেল সংগঠনটা, সবাই ডাকলি আসতো। তখন আমার ঘুষখারা নগর প্রেসিডেন্ট বলেন যে ওই মহিলাটাকে একটা জায়গা দেয়া। তখন আমার বাড়িতে যাই, আমি বলেছিলাম যে না রাজনীতি করবো না, সব কাজ করবো, রাজনীতি করবো। সারাদিন তো এই সাংবাদিকের সঙ্গে বকতে হচ্ছে, খালি বকতে হচ্ছে, দিয়ে একটুখানি আলান্ত হয়ে যাচ্ছি আমি। মানে খুব বিরক্ত লেগে যাচ্ছে যে ওরে বাবা একবার রেস্ট দিচ্ছেন আমাকে। নমস্কার, আজকাল লটিনের এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা নির্বাচনী পর্ব পেরিয়ে এসেছি। আস্তে আস্তে নির্বাচনের যে তরঙ্গ, যে কি বলবো গরম হাওয়া, সেই গরম হাওয়াটা আস্তে আস্তে শীতল হচ্ছে। কিন্তু তার মধ্যেও এই এক একটা নির্বাচন আসলে এক একটা নতুন ইতিহাসের জন্ম দেয়, এক একটা নতুন অধ্যায়ের জন্ম দেয়। কোথাও সেটা রাজনীতির ইতিহাস, কোথাও সেটা সংসদীয় ইতিহাস, কোথাও সেটা ব্যক্তিগত ইতিহাসও। আজকে আমাদের যিনি অতিথি, তিনি আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝি। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ওনার রাজনীতির যাত্রাপথ একটা আশ্চর্য হ্যালির ধূমকেতুর মতো, এবং সারা ভারতবর্ষের এমন কোনো মিডিয়া হাউস নেই, মিডিয়া চ্যানেল নেই যেখানে ওনাকে নিয়ে আলোচনা হয়নি। হয়তো এই কথাটা বললে অনেকে খুব ডেরিগেটরি, অনেক খুব অসম্মানজনক বলে মনে করেন, কিন্তু কোথাও কাজের মেয়ে, হাউস মেইড এই শব্দটা ইংরেজি সংবাদ মাধ্যম ব্যবহার করেছে, সেখান থেকে বিধায়ক। এটা একটা আশ্চর্য যাত্রা। তো আমরা বিধায়ক কলিতা মাঝিকে চিনব, তবে তার আগে, বিধায়ক হওয়ার আগে, রাজনীতিতে আসার আগে তার জীবনটা কেমন ছিল, কোথায় তিনি বড় হলেন, সেইটা একটু আমরা জানার চেষ্টা করব। আমি একটু জানার চেষ্টা করব যে কলকাতা থেকে অত দূরে আপনার ছোটবেলাটা, যখন আপনি বড় হচ্ছেন, সেই সময়টা আপনার কোথায় কেটেছে? আমার বাড়ি হচ্ছে মঙ্গলকোট থানা, দীর্ঘসমা গ্রাম, গদিষ্ঠে গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, ওখানে আমার বাড়ি। খুব গরিব ঘরের জন্ম, খেটে খাওয়া ঘর, চাষিবাসী ঘর। খেটে খাওয়া মানে চাষিবাসী ঘরে জন্ম। বিয়ে হয়েছে ঘুষখারা শহরে, সেটাও গরিব পরিবারই হয়েছে। আমাদের যে সামঞ্জস্য একটা হয় সেটা। ওখান থেকে ছোট থেকে বাবা মায়ের আওতায় ছিলাম, ছাত্রছায়ায় কিছু কষ্ট বুঝতে পারি নাই। শ্বশুরঘরে এসে একটু কষ্ট হয়েছে, কারণ 5টা বোন ছিল, 3 ভাই, আমি তার মধ্যে বড় সবার। আপনাদের মানে আপনার বাপের ঘরে 5 বোন? না, বাপের ঘরে আমার 7 বোন। 7 বোন? হ্যাঁ, 1 ভাই। আচ্ছা, কিরম ছিল সেই 7 বোনের সঙ্গে সময়টা একটুখানি শুনি না। 7 বোনের মধ্যে আমি 6 নম্বরে। আচ্ছা, হ্যাঁ। বড়দির বিয়ে হয়ে গেছিল, মেজদি, শেষদি, আরো সব আছে, সবার বিয়ে হয়ে গেছিল। আমরা 2 বোনে ছিলাম লাস্টে, ছোট আর আমি। আমরা খুব আনন্দিতই থাকতাম। আমাদের বোনে না কোনো ডিবেট নাই। আমাদের বোনে খুব মেল। আচ্ছা, বোন ভগিন সবাই বাড়ি তো একদম মানে সব জমজমাট। হ্যাঁ, এখনো পর্যন্ত না দেখলে বিশ্বাস করতে পারবেন না, চোখে দেখলেই বিশ্বাস করবেন, যারা দেখেছেন বলবেন যে আমাদের দাদা বৌদি আছে, এমনই মানুষ দেখলেই ওখান থেকেই শিক্ষাটা তৈরি হয়ে যাবে। ঠিক, এত মানে ঠান্ডা ধীরস্থির পরিবার। তা যাই হোক, ওখান থেকে এসে শ্বশুরবাড়ি হলো ঘুষকারা, সেখানেও 5 বোন 3 ভাই, আমি বড় বউ। মূল দায়িত্ব সংসার পরিচালনা। একদম চাপ। আমি যখন আসি, আমার ছোট ননদ 4 তোমার 4-এ পড়ে। আচ্ছা, ছোট দেওয়ার পরে 5-এ। আচ্ছা, আমি যখন বিয়ে হয়ে আসি। আচ্ছা, তার আগেগুলো তো আছে। কত বছর আগে? 2006। আচ্ছা, তারপরেই এই সংসারে হাল ধরতে হলো। ননদদের বিয়ে দিতে হবে। 2টো ননদের বিয়ে হয়েছিল আমার আগে। আচ্ছা, 3টের ছিল। কাজ টাজ করে, লোকের বাড়ি পরিচালিকা কাজ টাজ করে, আমাদের লোন পাওয়া যায় না, ওই কোম্পানি লোন বলে, ওই লোন টোন নিয়ে ননদদের ধুমধাম করে সব বিয়ে দেওয়া হয়েছে।
বাইরের দিকে গ্রামে দেখে শুনে। আচ্ছা এই একটা জীবন ভালো শান্তিতে কেটেছিল এবং আনন্দতে থাকতাম। দেখুন পয়সা পাতি হয়তো নেই আমাদের সেরকম, ঘর বাড়িও নেই, কিন্তু যেটুকু আসতো খুব আনন্দতে থাকতাম আমরা, খুব হাসি খুশি পরিবারে থাকতাম। তারপরে শুরু হলো রাজনীতির একটা প্রস্তাব এলো হ্যাঁ যে ওই যে এত লড়াই করে এত কিছু করে, তাহলে চলো মিটিংয়ে দিয়ে ওরকম করে 2014 থেকে এই পার্টির মিটিং মিছিল এগুলো যেতাম, হয়ে একটু গেল। একটু যেতাম, মানে খুব ভালো লাগতো, আনন্দ করে যেতাম। আচ্ছা না যেতে কিরকম সে প্রথম দিন মানে আমি বলছি যে ধরুন আপনি একটা জায়গায় এলেন, একটা একটা পরিবারে পুত্রবধূ হয়ে এলেন, বধূ হয়ে এলেন এবং সেখানে সেই পরিবারের হাল ধরলেন এবং কাজকর্ম শুরু করলেন, কিন্তু তারপর একটা সময়ের পর আপনার কাছে প্রাথমিকভাবে এই কথাটা এলো যে চল মিটিংয়ে চল বা মিছিলে চল, তো এই কথাটা কে নিয়ে এলো এবং কিভাবে এলো, ওই দিনটার কথা আমি একটু যদি শুনতে যাই। ওটা আমার পাড়ার যে বুথ আছে, বুথ সভাপতি সর্বেশ্বর কর্মকার, উনি বুথ সভাপতি ছিলেন, আর প্রসাদ মেটে বলে আমার ভাসুরের ছেলে, ওরা ওই বিজেপিটা করতো। দেখবো যে কাকি যাবে যাবে করে ডেকে ডেকে নিয়ে যেত, আমরা তো না রে যাবো না, দেখবো যে এসো না মিটিং এসো এসো করে ওই মিটিং মিছিলগুলো খুব যেতাম আনন্দ করে, যে চ সবাই যাচ্ছে যাই। যেতে যেতে একটা বিশাল একটা সংগঠনে জড়িয়ে গেলাম আমি, সবাই আমাকে দেখে সব যেতে লাগলো। তাই আর দিয়ে আমার যখন দারুণ মজবুত হয়ে গেল সংগঠনটা, সবাই ডাকলি আসতো, তখন আমার ঘুষখারা নগর প্রেসিডেন্ট বলেন যে ওই মহিলাটাকে একটা জায়গা দেয়া হবে। তখন আমার বাড়িতে যাই, আমি বলেছিলাম যে না রাজনীতি করব না, সব কাজ করব, রাজনীতি করব না, আচ্ছা আমি বলেছিলাম। মানে তখন বলেছিলেন করবেন না? না আমি রাজনীতি করতে নাই রাজি নাই, আচ্ছা আমি সব করব কিন্তু রাজনীতি করব না। দিয়ে তখন ওনারা বললেন, আমার শ্বশুর মশাই, যেখানে একটা ভালো প্রস্তাব হয়েছে তুমি যাবে না কেন? শ্বশুর মশাই বললেন হ্যাঁ কি অসুবিধা? সাধারণত রাজনীতি থেকে দূরে থাকাই একদম মধ্যবিত্ত গরিব সাধারণ মানুষের একটা মনোভাব থাকে যে রাজনীতি করলে বাবা কি হয়ে যাবে, কিন্তু ওনার পরিবারের মানুষই বললেন ওনাকে যে কেন রাজনীতি করবেন। দিয়ে আমার শ্বশুর শাশুড়ি তখন বললো যে কি হয়েছে তার, ও ডাকছে যাও ওখানে গেলে কি হবে? দিয়ে আমি বলছি না বাবা, পার্টি করতে গেলে সংসার হবে না, সংসারে কাজকর্ম হবে না, তখন আমাকে পার্টিতে সময় দিতে হবে, তখন তোমরা চিচিবিড়ি করবে, আমি সামালতে পারবো না। দিয়ে বলছে না না যেতে ওইটা নিয়ে চিন্তা করতে হবে না, পার্টিতে যাও, যদি ভালো জায়গা পাও কোনো দিন, মানুষের জন্য কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, মানুষকে সম্মান দেবে, ঠিক ভগবান দেখবে, আর সংসারটা আমরা রয়েছি তো, অসুবিধা হবে না। তা আমার শ্বশুর শাশুড়ি দারুণ সাপোর্ট করেছে, এখনও করে, এবং ননদ নন্দাই তারাও, দুই দেওর বৌদি ছাড়া ওরা তো কিছু চিনে না, এখন এই বিধায়ক এখন হয়েছি, কিন্তু তখন তো আমাকে দুদিন ছিল, তখনও তো সাপোর্ট করেছে। 21-এ যখন আমি টিকিট পেয়েছিলাম তখন তো বিশাল সন্ত্রাস হয়েছিল, তাও কিন্তু আমার কাছ থেকে কেউ পেছিয়ে যায় না, এবং কৌটুর কথা বলে না কেউ, সবাই আমার সঙ্গে ছিল, আছে। এখন তো আনন্দের দিন। আপনি কোথাও দাঁড়িয়ে বিশেষত গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত একটা একটা বিশাল শ্রেণী এই পশ্চিমবাংলায় আছেন যারা খেটে খাওয়া মানুষ, তাদের প্রতিনিধি কোথাও গিয়ে, এবং সত্যি কথা যেটা আপনি বলছিলেন এর আগে যে আপনার ওপর একটা গুরুদায়িত্ব এসে পড়েছে, কিন্তু এই গুরুদায়িত্বটা এসে পড়েছে আজকে জয়ের পর, কিন্তু জয়ের রাস্তাটা তো মসৃণ ছিল না। আপনি যেটা বলছিলেন যে সন্ত্রাস হয়েছিল 2021, এবং যেহেতু আপনি তৎকালীন সময়ে বিরোধী দল যে সেই দলের হয়ে লড়াই করছিলেন, তো আমি একটু জানতে চাইবো যে সেই সময়টা, যে সময়টা আপনি লড়াই করছিলেন, সেই সময়টা কিরকম ছিল, কিরকম সন্ত্রাসের মুখে পড়তে হয়েছিল আপনাকে? দেখুন, একটা বিরোধী দল করতে গেলে তো শাসকের মুখে পড়তেই হয় এবং সন্ত্রাসের মুখে, তা আমি মনে করতাম না যে ওটা আমাকে ওরা কিছু করতে পারবে, কারণ সাধারণ মানুষ আমাদের পক্ষে ছিল, মানুষ একদম বুঝে গেছিল যে এই দুর্নীতি সরকারকে সরাতে হবে। সেটা তো এবার, কিন্তু তার আগে 21-এও ছিল, 21-এও চেয়েছিল মানুষ পরিবর্তন, কিন্তু যাই হোক ওদের দুর্নীতির জন্য কি কোনো কারণেই হয়তো সেটা জয়ী হতে পারিনি আমরা। কারণ দেখুন, আমরা তো অ্যাকচুয়ালি পলিটিক্স করি নাই, আর পলিটিক্স ঘরে মেয়েও নই, আমরা চেয়েছিলাম সাধারণ মানুষের সুবিধা অসুবিধাটা দেখার, মানুষ যেন কষ্ট না পায়। পার্টি আমরা ভাবতাম পার্টি মানে বড় লোকদের পার্টি, পার্টি মানে পয়সা আছে তাদের পার্টি, এটাই ভাবতাম, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি এমন একটা দল, এমন মানুষকে সম্মান দিতে জানে, মানুষকে নিচে মাটি থেকে তুলে আনতে পারে, এখানেই বোঝা যায় যে টাকা পয়সা দিয়ে বিচার হয় না, মানুষের সৎ মনোভাব থাকলে
মানুষের বিচার করে। আপনি যেভাবে আপনার পরিবার চলতো, যেভাবে আপনি যেভাবে আপনার আর্থিক সঙ্গতির জন্য যে কাজ আপনি করছেন, সেই সময়ে কোথাও দাঁড়িয়ে আপনাকে এই রাজনীতির ময়দানে কি কোথাও কোনো প্রশ্নের মুখে কখনো পড়তে হয়েছে, বিশেষত আপনার দলের অন্দরে বা দলের বাইরের কথা আমি জানতে চাইবো না, দলের অন্দরে বা দলের যে শীর্ষ নেতৃত্ব তারা কিভাবে দেখেছেন আপনাকে? দেখুন, তারা আমাকে সহযোগিতা করেছেন এবং আমাকে রাজনীতি ক্ষেত্রে এগিয়ে দিয়েছেন, তার জন্যই আজকে এই জায়গায়। তারা যদি না সাপোর্ট করতো কি আমি এই জায়গায় আসতে পারতাম? তাই তো, কখনই আসতে পারতাম। মতবিরোধ থাকতেই পারে, সংসার করতে গেলে তো একটা থাকেই, খুঁটিনাখুঁটি হয়, সেগুলো ধরে তো আর এগিয়ে যাওয়া যায় না, কিন্তু সেটা পেছিয়ে রেখে সামনে দিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু তাতে সবাই সাপোর্ট করেছেন, তাই আজকে এই জায়গায়। এবং আমি একটু অন্য একটা ব্যক্তিগত প্রসঙ্গে আসি। যে কথাটা আপনি আগে বলছিলেন যে রাজনীতি করতে গেলে অনেকটা সময় দিতে হবে এবং তাতে পরিবারকে দেওয়ার যে সময়ের পরিমাণটা, সেই সময়ের পরিমাণটা কমে যাবে। মানে বাড়ির বড় বউ এতদিন পরিবারে যতটা সময় দিতে পারতেন হয়তো, ততটা হয়তো এখন সময় দিতে পারবেন না, কারণ তাকে বিধানসভায় আসতে হবে। এত বৃহত্তর একটা পরিবার, যে পরিবারটা তার সংসদীয় এলাকা, সেই যে পরিবারের দিকে নজর রাখতে হবে। তো আপনার পরিবারের লোক ভোটের যেদিন গণনা হচ্ছে, রেজাল্ট যেদিন বেরোচ্ছে, সেদিন সকাল থেকে ঠিক কি ঘটলো? মানে আপনি তো কাউন্টিং সেন্টারে ছিলেন, কিন্তু পরিবারের লোকের উৎকণ্ঠা কতটা ছিল, এবং তারা যখন আপনি জিতে ফিরলেন তখন তারা কি বললেন? যখন মানে কাউন্টিং তো আমি আগের দিনে চলে এসেছিলাম, বাড়িতে কি হয়েছে সেটা হয়তো আমার জানা নেই, কিন্তু আমি যে দেখছি গোটা বাড়ি ফুল দিয়ে সাজাইছে, আচ্ছা, গেট থেকে একদম, এবং গান বাজে, বক্স টক্স লাগাইছে আনন্দে। কিন্তু কষ্টের বিষয়, আমার শ্বশুরমশাই মারা গেছে, তো খুব কান্না পাচ্ছিল যে উনি আজ যদি এই দিনটা দেখে যেতে পারতেন খুব খুশি হতাম, এবং উনিও খুশি হতেন। যাই হোক, সে তার আশীর্বাদ আছেন, উপর থেকে তিনি দেখছেন। হ্যাঁ, খুব ভালো। আর গ্রামের মানুষরা, প্রতিবেশীরা? ওরে বাবি, সেটা আবার বলে সেটা আবার জোয়ার নেমে গেছে। তাই না? কি হয়েছিল? বিজয় মিছিল, মানে আমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, হারিয়ে যাচ্ছি লোকের ভিড়ে, এত লোক। যখন গ্রামে ঢুকছেন তখন থেকেই শুরু হয়ে গেছে গানটা। আমি তো অ্যাকচুয়ালি শহরে বাস করি, গ্রামে না। শহরেই আমি, আমার গুসকারা শহরে স্কুল মোড় বলে একটা জায়গা আছে, আমি যখন রাত্রিরে 9:30 10টার সময় নামলাম, তখনও পর্যন্ত 2-2.5 হাজার লোক ওখানে দাঁড়িয়ে আছে ফুলের মালা নিয়ে, মিষ্টি নিয়ে, আপনাকে দেখবে বলে, আমাকে দেখার জন্য। যে একটা গর্ব আমাদের বিধানসভায় এটা পেয়েছি এমএলএ বলে। যে দিনটা আগে ছিল, যখন সত্যি কেউ চিনতো না, রাস্তা দিয়ে হেঁটে চলে যেতেন, বা কোনো একটা বাড়িতে কাজে হয়তো ঢুকলেন, কাজ থেকে বেরিয়ে এলেন, আবার পরিবারে ফিরত এলেন। আর আজকে যখন আপনি দাঁড়িয়ে আছেন, তখন ফিরছেন, তখন আপনার জন্য 2,500 লোক দাঁড়িয়ে আছে। এই দুটো দিনের মধ্যে যে ফারাক, এই ফারাকটা কোথাও কি এটা মনের মধ্যে একটা অন্যরকম ভাবনা তৈরি করে না আপনার? অন্যরকম বলতে, আমি মনে করি যে মানুষের আশীর্বাদ, মানুষ আমাকে চেয়েছে, তাই আজকে এই জায়গায়, এবং সবার আনন্দিত আমি। গোটা বিধানসভার মানুষের জয়ীতে আমি জয়ী। আমার নিজের ব্যক্তিগত কোনো জয় নাই, নিজের ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই, সাধারণ মানুষ চেয়েছেন, তাই এই জায়গায়। আপনি বলছেন আপনি কোনো রাজনীতি সঙ্গে আপনার পরিবারের কোনো সেরকম সংসর্গ ছিল না, আপনিও পরবর্তীতে রাজনীতিতে এসেছেন, কিন্তু এই যে রাজনীতি করতে গেলে ভাষণ দিতে জানতে হয়, এইরকম ইন্টারভিউ দিতে জানতে হয়, রাজনীতি করতে গেলে অনেক কিছু রপ্ত করতে হয়, সেগুলো আপনাকে ট্রেনিং দিল কি? আপনি শিখলেন কি করে? আমি কিন্তু এখনো পর্যন্ত ভাষণ ঠিক করে দিতে পারি না। আর সত্যি কথা বলতে, কথা বলছি ঠিকই, থতমত একটু হচ্ছে, কিন্তু ভাষণ আমি সেরকম ভালো বক্তা নই, যেটুকু মাথার মধ্যে আসে সেটাই বলে দিই। আচ্ছা, মানে তার জন্য আলাদা করে কোনো ট্রেনিং না 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 না, যতটুকু মনে হয় আমার মনে যেটা আসে সেটুকুই। আপনি যখন নিজের সংসদীয় এলাকায় ফিরে যাবেন, এখন বিধানসভা চলছে, বিধানসভার একটা ব্যস্ততা আছে, আজকেই আপনার শপথ হয়েছে বিধায়ক হিসেবে, আপনি যখন নিজের বিধায়ক এলাকায় ফিরে যাবেন, তখন আপনার মূল যে কাজগুলো, সেই কাজগুলো কি হবে? দেখুন, আমার আউটস্কার বিধানসভার জঙ্গলমহল এরিয়া, এই যে 10 বছর 15 বছর যে শাসক দল ছিলেন, ওনারা উন্নয়ন করেনি সেটা বলবো না, উন্নয়ন কাদের করেছে? ওদের করেছে, ওদের নিজেদের পকেট ভরেছে, নিজেদের বাড়ি করেছে, নিজেদের গাড়ি করেছে, নিজের ছেলেদের চাকরি করে দিয়েছে, সাধারণ মানুষের জন্য কিন্তু ভাবে না। যারা ওই দলের প্রতিনিধিকে
জয়ী করে এনেছিল, তারা কিন্তু সেই যে জায়গায় ছিল সেই জায়গাতেই পড়ে আছে। তাদেরকে শুধু ব্যবহার করে নেওয়া হয়েছে, তাদের জন্য কোনো ভাবনা চিন্তা করেন না। কারণ বলি, আমি তো বেশিরভাগটা পায়ে হেঁটেই প্রচার করছি, আমি গাড়ি টাড়িতে অতটা অভ্যস্ত নই। আমার হাঁটা চলাটাই বেশি সবচাইতে বেটার মনে করে, আর সবাই তাতে খুশি হয়, হ্যাঁ, আনন্দিত পায় যে দিদি আমাদের সঙ্গে যাচ্ছে। তা আমি যখন গ্রামে হাঁটছি, কাদা জল, রাস্তা নেই, মানুষের বাড়িতে যখন দিদি বলছি দিদি একটু জল দেন খাবো, দিতে পারছে না, জল নাই, মানে খাবার জল পৌঁছায়, খাবার জল নাই, পুকুরে জল খায় এখনো। মানে চিন্তা করা যায় এগুলো, যে এখনো এই দুদিন থাকে জল নাই, বাড়ি তো নেই। হাউস গ্রামে বাড়ি, মানে জঙ্গলমহল এরিয়া, ওইদিকে তো বাড়ি নেই, আদিবাসী সমাজে তো বাড়িই নেই। আমাদের মতন মেটে বাগদি ঘরেও তাই একই অবস্থা, বেঁচে বেঁচে। ওই তো বললাম ওদের উন্নয়ন। এবং যে সব চাইতে বড় কথা, যে আমাদের একটা স্বাস্থ্য কেন্দ্র নাই ঠিকঠাক, স্বাস্থ্য কেন্দ্রের অভাব। এবং একটা জঙ্গলমহল এরিয়া, জঙ্গলে যদি আগুন লাগে লিভাবা মতন, আমাদেরকে অন্য বিধানসভা থেকে একটা ব্যবস্থাপনা করতে হবে, তাহলে সেই দমকলের ব্যবস্থা করতে হবে আমাদের আউসগ্রাম বিধানসভা, ফায়ার ব্রিগেড যেটা বলে, ওটা চাই। এবং মানুষের যে চাহিদা, ঘর, রাস্তা, জল, এগুলো পাইয়ে দিতে হবে। এবং যে আমাদের আদিবাসী সমাজের এবং আমাদের যে মেটে বাগদি ঘরে একটু হলেও তো পড়ছে সব ছেলেরা, এখন পড়াশোনা করছিল, তাদের কর্মটা একবারই নেই। তারা রাজস্থান, গুজরাট, চেন্নাই, কেরালায় কেন চলে যাচ্ছে? অভাব, অভাব মানুষ দেয়নি। এই পশ্চিমবঙ্গে কি আছে তাই কাজ করে খাবে, সেগুলো দেখা। কত মানুষ এরকম পরিযায়ী চলে গিয়েছে? অনেক অনেক। তাহলে ওটা খাতা পেন নিয়ে বসতে হবে। মানে ওই আপনার বিধানসভায়, আমার বিধানসভাতেই আছে, অনেক চোখের দেখা। হ্যাঁ, তারা এইবারে তো প্রচুর ভোট পড়েছে, তারা কি এবার ফিরে এসেছিলেন, ফিরে এসে ভোট দিয়েছেন এরকম দেখেছেন? একদমই এসেছে, অনেক এসেছে, অনেক এসেছে। তারা কি বলছেন? তাদের চাহিদা যে আমাদের যে বিধানসভা খামতি আছে সেটা পূরণ করতে হবে। এবং যে নারীদের সুরক্ষা নেই, আমাদের জঙ্গলমহল এরিয়া অনেকটা পথ এসে কলেজ স্কুল আসতে হয় জঙ্গলের ভিতরে ভিতরে, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, মোরাম রাস্তা আছে এই জঙ্গলের ভিতরে, ওদিকে পেরিয়ে আসতে হয়। তাহলে তাদের একটা সুরক্ষার ব্যাপার আছে না, ওটাও করতে হবে। মানে অনেকগুলো কাজ আছে, অনেক অনেক, মানে ধরতে গেলে সেই ওটা বিধানসভাটা। কলিতা মাঝি কি বিধায়ক হয়ে যাওয়ার পর বদলে যাবে? কি মনে হয় বদলে যাব আমি? সেটা তো আপনি বলবেন। কখনো না। যে মানুষটাকে হয়তো বাড়ির পাশে, এটা আমাদের মতো সাধারণ মানুষদের খুব চিন্তা হয় এক এক সময়, যে আমাদেরই পরিচিত কোনো একজন মানুষ হয়তো বিধায়ক হয়ে গেলেন, সাংসদ হয়ে গেলেন, তারপর মন্ত্রী হয়ে গেলেন বা কিছু একটা হয়ে গেলেন, তারপর তাকে বুঝি আর ছোঁয়া যায় না, বুঝি তার কাছে আর পৌঁছানো যায় না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এটা অন্য দলের হলে হতো, আমার ভারতীয় জনতা পার্টিতে হবে না আশা করি। আমি আশা করি এই কারণে, আমি তো হবই না, কারণ হ্যাঁ পরিবর্তন কি হবে, একটু যেটা মাঠে ঘাটে খেটে বেড়াচ্ছিলাম সেটা হয়তো হবে না। আপনার তো অন্য কাজ এসছে এখন। হ্যাঁ, তাহলে এই কাজটা আমাকে দেখতে হবে, একটু সভ্য ভদ্রতার সঙ্গে থাকতে হবে। তখন যা করতাম মানাতো, কিন্তু এখন সেটা একটু সংযুক্ত করতে হবে। হ্যাঁ, এটুকু। তার বিন্দু মাত্র আমার জীবনে পরিবর্তন হবে না। আমি যেমন ছিলাম সেরকমই থাকতে চাই, সেরকমই থাকবো। একটা বড় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পূর্বতন সরকারের বিরুদ্ধে বারবার উঠে এসেছে, সেটা দুর্নীতির অভিযোগ। অনেক সময় বলা হয়েছে যে একজন মানুষকে দেখেছি, তিনি সামান্য একজন কাউন্সিলর, অথচ তার বাড়ি, তার গাড়ি, তার পেট্রোল পাম্প দেখলে অবাক হয়ে যেতে হয়। কোথাও গিয়ে আপনার কি মনে হয় যে এইবারে যে ভোটটা সাধারণ মানুষ দিলেন, সেই সাধারণ মানুষ কি এই দুর্নীতির বিরুদ্ধে ভোট দিলেন, না কিসের জন্য বিজেপিকে এত বেশি সংখ্যক মানুষ সমর্থন জানালেন বাংলার মানুষ? দুর্নীতি তো বটেই, মানুষের উপরে যা অত্যাচার হয়েছে, টর্চারিং করে ওরা দিনের পর দিন, তারও একটা মানুষের মুক্তি পাওয়া দরকার। তার পরিপ্রেক্ষিতে মানুষ ওদেরকে আর ছুঁড়ে ফেলে দিয়েছে, আর চাইনি যে ওরা তো ক্ষমতা এলে আর আমাদের কারো গদ্দান থাকবে না, ফুটবল খেলবে। তার জন্য ভয়ে মানুষ, যে ওই দুর্নীতি সরকারকে রাখা যাবে না, তাদেরকে তাড়তে হবে এই দেশ থেকে। তার জন্যই মানুষ চেয়েছিল বিজেপিকে, পেয়ে গেছে। বিধায়ক হলেন তিনি, এবং বিধায়ক হয়ে বিধানসভায় গেলেন। আজকে যখন বিধানসভায় গেলেন, বিধানসভায় যাচ্ছেন, আজকে আপনার শপথ,
সকাল থেকে দিনটা কেমন কাটলো? সকাল থেকে একটু ভয় ভয় লাগছিল কারণ প্রথম তো আমি কোনোদিন তো আসিনি এই জায়গায়, তার মধ্যে আপনি আমাদের মতন ঘরের কলকাতায় নিয়মিত যাতায়াত করতেন? না না। না, আচ্ছা। একবার এসছিলাম ওই যখন সিপিএন এর আমলে কার্তিক বাগ এমএলএ ছিলেন, তখন বিয়ে হয়নি আমার। হ্যাঁ, তখন এসেছিলেন? তখন একবার এসেছিলাম তারপরে ওই জায়গাটাতেই আচ্ছা, হ্যাঁ দেখতে, যে দেখবো, কিন্তু তখন তার ভিতরে ঢোকার সুযোগ পাইনি, তখন বাইরে দাঁড়িয়ে থেকেই দেখে পালাইছিলাম। হ্যাঁ। আর এখন ভিতরে ঢুকছি। কি হলো সকাল থেকে একটু শুনি আজকে সারা দিনটা। সারাদিন সকাল থেকে বলতে আমি তো ওই একটা এমএলএ হোস্টেলে ছিলাম, কালকে এসেছি। আসার পর এখানে থেকে চান টান করে সামান্য একটু শুকনো মুড়ি খেয়ে আবার আমি বিধানসভায় এলাম। আসার পর আমাদের যা ফর্মালিটি আছে কাজকর্ম করে শপথ নেওয়া হলো, নেওয়ার পর নিরামিষ ভাত খেলাম, আচ্ছা খেয়ে বেরিয়েছি। আচ্ছা, এখন মানে আপনার কি মনে হচ্ছে যে এই যে কলকাতার বিধানসভার যে চাকচিক্য, কলকাতার শহরটার যে একটা ব্যাপার আছে, সেইখানে গিয়ে এই এত লোকের মধ্যে, এত কিছুর মধ্যে লোকে আপনাকে খুঁজছে, বিভিন্ন মিডিয়া হাউস আপনাকে খুঁজছে, জিজ্ঞেস করছে যে এই মানুষটি কে, কিভাবে এর উত্থান হলো, কিভাবে এলো। যখন আপনি ফিরে যাচ্ছেন, এই সমস্ত কিছু সেরে যখন আপনি বাড়িতে ফিরছেন, তখন কি কোথাও গিয়ে একটা মনে মনে একটা ভাবনা চিন্তা চলে যে আমি একটু অহংকারী হয়ে যাচ্ছি না তো? না না চলে না কখনো? না, ওটা আসে না, তবে আলান্ত লেগে যাচ্ছে। তাই সারাদিন তো এই সাংবাদিকের সঙ্গে বকতে হচ্ছে, খালি বকতে হচ্ছে, দিয়ে একটুখানি আলান্ত হয়ে যাচ্ছি আমি। তো মানে খুব বিরক্ত লেগে যাচ্ছে যে ওরে বাবা একবার রেস্ট দিচ্ছেন আমাকে, টানা বকতে হচ্ছে হ্যাঁ না? খালি বকেই যাচ্ছি, একটু আলান্ত হয়ে যাচ্ছি। আসলে আমরা অহংকার গরম নাই, কিন্তু আলান্ত হয়ে যাচ্ছি আমি নিজে। ঠিক ঠিক ঠিক, এটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ অভ্যাস তো নাই না, এই জীবনে তো অভ্যাস নেই, এবং এই এত আর এত বকাটা আমার অভ্যাস নেই। হ্যাঁ ঠিক ঠিক, আর এত পলিউশন, এত শহরের এত এত লোকজন, এই সমস্ত কিছুর মধ্যে হঠাৎ করে এসে পড়া, এবং সেখানে সত্যি আমরা এত ব্যস্ততার মধ্যেও কিন্তু ওনাকে যে পেয়েছি এই কথা বলার জন্য, এটা সত্যি আমাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হতে পারে, কিন্তু উনি টানা সত্যি কথা বলে যাচ্ছেন। কলিতা মাঝি একটু কম কথা বলেন, সেই কারণে আমাকে একটু বেশি কথা বলতে হচ্ছে এই এপিসোডে, কিন্তু তবু আমি চেষ্টা করছি আসলে আঁতের মানুষটাকে ছোঁয়ার, আসলে মানুষটার মনের মধ্যে যে কথাগুলো লুকিয়ে থাকে সেইগুলো ছোঁয়ার। আমি আরেকটা বিষয় নিয়ে জানতে চাইবো যে বারবার নারী সুরক্ষা নিয়ে আপনি কথা বলছেন। আরজিকর আন্দোলন হয়েছে পশ্চিমবঙ্গে, এবং সেই বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নারী সুরক্ষা নিয়ে কথা হয়েছে। আপনি একজন মহিলা প্রার্থী এবং মহিলা বিধায়ক হয়েছেন, আপনার গিয়ে কোথাও মনে হয় যে নারী সুরক্ষার প্রশ্নটা কি শুধুমাত্র সে রাতে বাড়ি ফিরতে পারছে কিনা সেইটাতেই সীমাবদ্ধ, নাকি কোথাও গিয়ে সে পড়াশুনো করতে পারছে কিনা, সমস্ত কিছু তার সঙ্গেও এটা জড়িত? সব দিক থেকেই ভাবনা চিন্তা আছে। কারণ হচ্ছে যে এর আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি তো বলে গিয়েছিলেন পরিষ্কার 8টার পর বাড়ি থেকে মহিলারা বেরোবেন না। এটা কি করে বলেন? আমার ছোট্ট একটা মেয়ে আছে, ছেলে আছে, তাকে প্রাইভেট টিউশনিতে দিয়েছি। আমারও তো একটা স্বপ্ন জাগে যে আমার ছেলেটাকে শিক্ষিত করব, পড়াশোনা করাবো। তাহলে সেই ছোট্ট ছেলেটাকে আমি আনবো, তবেই না সে বাড়ি আসবে। আমার স্বামী ধরুন বাইরে কাজ করতে গিয়েছে, তাহলে ওকে আনতে যাবে কে? আমাকে যেতে হবে। তাহলে 8টার পরে তাদের ছুটি হলো, তাহলে তাদেরকে তো আনতে হবে। আমার তো আর বিশাল পয়সা নেই যে 4টে সিকিউরিটি পাঠিয়ে দেবো, নিয়ে আসবে। তাহলে আমার সিকিউরিটি কে দেবে? তাহলে 8টার পর তো আমাকে বেরোতে হবে। তাহলে একটা মুখ্যমন্ত্রী থাকাকালীন এরকম ভাষা আশা করতে পারি না ওনার কাছে। দ্বিতীয় কথা, মেয়েরা নিজে স্বাধীনতা ছিল না, ভয় ভয় করে বেড়াতো, ভয়, একটা ভয়ের বাতাবরণ। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি বলেছেন এই ভয়টা থাকবে না, এবং মেয়েরা বাসে ট্রেনে যাতায়াত করবে ফ্রি, মায়েরা ফ্রি, এবং মায়েদের যা যা সুবিধা অসুবিধা দেখার আমাদের এখন আমাদের দলের মুখ্যমন্ত্রী উনি তো ঘোষণা করেই দিয়েছেন, এবং সব কিছু ব্যবস্থা উনি করবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আজকে? না, আজকে হয়নি। এর আগে কথা হয়েছে? জয়ের পর কথা হয়েছে? হ্যাঁ। কি বলেছেন মুখ্যমন্ত্রী? উনি একদিন নবান্নতে মিটিং বৈঠক করেছিলেন, উনি বললেন, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা আমরা কি একটু সুযোগ পাবো আপনার সঙ্গে কথা বলা? হ্যাঁ, কেন পাবেন, আসুন কলিতা দি, আপনারা যেটা চাইবে সেটাই হবে। আচ্ছা,
আশ্বাস দিয়েছেন। কি চাইবেন? আমি চাইবো আমার বিধানসভার সমস্ত মানুষ যেন স্বাভাবিক হয়ে থাকতে পারে, তাদের দুর্নীতিটা যেন সরিয়ে দেওয়া হয়, তারা স্বচ্ছ ভাবমুক্তি নিয়ে থাকুক, অভাব অনাটনের থেকে দূরে থাকুক। একটা কথা বলা হতো যে লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার এর যে সুযোগ সুবিধা সেটা মহিলারা প্রচুর পরিমাণে পেয়ে এসেছেন বিভিন্ন সময়, এবং সেই কারণে মহিলাদের ভোটের একটা বড় অংশ তৃণমূলের কাছে যেত। কিন্তু এবারের ভোটে সেই চিত্রটা পাল্টে গিয়েছে। ভোটের ফলে দেখা গিয়েছে যে মহিলাদের একটা বড় অংশ ভোট কিন্তু বিজেপি পেয়েছে। আপনি খুব বললেন যেটা, যে পায়ে হেঁটে হেঁটে প্রচার করেছেন, ফলে বাড়ির মহিলারা কি বলছেন, তারা কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন সেটা আপনি খুব সামনাসামনি দেখেছেন। তো আপনার কি মনে হচ্ছে কেন মহিলারা তৃণমূলের প্রতি বিশ্বাসটা হারালো এবং বিজেপিকে ভোট দিল? দেখুন, লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে বলে কারো মাথাটা কিনে নেয়নি। কারণ লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার আমাদেরও চালু হচ্ছে, এতে বোঝা যায় না যে ওনাদের আমি টাকাটা দিচ্ছি বলে ভোটটা নেবো। তাদের নিজস্ব একটা মতামত আছে, নিজস্ব মতামতটা প্রয়োগ করেছে ভোট কেন্দ্রে যে কোনটা ঠিক কোনটা ভুল ওরা বুঝতে শিখেছে। ওদেরকে বোঝাতে হয় নাই, বাড়ির মহিলাদেরকে বোঝাতে হয় নাই যে আমি এই টাকা দিয়েছি তবে আমাকে ভোট দাও। তারা জানেন কোথায় গেলে সম্মান পাবো, কোথায় গেলে আমরা সম্মান থাকবে, আর কোথায় গেলে আমাদের অসম্মানিত হবে, সেই দেখি সবাই ভোট দিয়েছে। এরপর এই বিধানসভার কাজটা শেষ হয়ে গেলে বিধানসভার অধিবেশনটা চলবে। বিধানসভার অধিবেশনের মাঝে কি আপনি আবার যাতায়াত করবেন, নাকি এখানেই আপাতত কলকাতায় থাকবেন? কালকে দিন অবধি আছি। কালকের দিন অবধি আছেন, তারপরে আবার ওইখানে যাবেন, আবার তারপরে বিধানসভার অধিবেশনে আসবেন। তো আপনি বললেন আপনার সন্তানরা, আপনার পরিবার, তারা মিস করছে না আপনাকে? তারা তাদের সাথে কিভাবে ফোনে কথা হচ্ছে? ফোনে হচ্ছে মাঝে মাঝে, আবার হচ্ছে না। ছেলেমেয়েরা কি বলছে? মেয়ে নাই, ছেলে। ছেলে কি বলছে? ছেলে তো মা ছাড়া কিছু ছিল না, এখনো পর্যন্ত মা। কষ্ট হচ্ছে, কিন্তু কি করব। ছেলেকে একদিন নিয়ে আসুন, নিয়ে এসে বিধানসভাটা একটু ঘুরিয়ে দেখাবেন তো। আনবো সময় হোক। আপনি কি চান আপনার ছেলে, যে সময় আপনি বিধায়ক হলেন সেই সময় আপনার ছেলে তার জীবন গড়ার পথে, মানে গড়ছে, সে গড়তে শুরু করেছে, আপনি কি চান আপনার ছেলে বড় হয়ে কি হোক? রাজনীতি করুক নাকি? না, আমার খুব স্বপ্ন আমার ছেলে চাকরি করুক। চাকরি করুক? হ্যাঁ, সরকারি দপ্তরে চাকরি করুক এবং রেলের চাকরি, আমার খুব শখ। এটা পার্টির আগে থেকেই, যখন থেকে আমার ছেলে জন্ম নিয়েছে 2007 সালে, তখন থেকেই আমার খালি মনে হতো যে ওকে রেলের চাকরি করবে। রেলের চাকরি করবে? কেন রেলের চাকরির ব্যাপারটা? যাই হোক, রেলের যদি ঝাঁপ দেওয়া কাজ দেয় তাতেও আমি রাজি, যে আমার ছেলে। কেন রেল জিনিসটা আপনার আমার খুব ভালো লাগে ওটা, মানে কেন্দ্র সরকারের, মানে এটা কি বলবো, স্থায়ী কেন্দ্রীয় সরকারের একটা চাকরি। একদম, ওটা আমার খুব পছন্দ এবং ভালো চাই মনে করি। হ্যাঁ, কিন্তু মানে এই কথা ঠিক যে মানে আমি জানি না কি বলবো, আমি এই দীর্ঘ সময়, আপনারা যারা 1 বছর 2 বছর দীর্ঘ সময় ধরে দেখছেন তারা জানেন যে আমার অনুষ্ঠানের অতিথি হিসেবে বিভিন্ন মানুষ এসেছেন, কিন্তু আজকে আমার যে অভিজ্ঞতা হচ্ছে এই অভিজ্ঞতা কিন্তু অনন্য। আমি এমন অভিজ্ঞতা এর আগের কোনো এপিসোডে ততটা পাইনি, সেই কারণে আমার আরো যেন জানতে ইচ্ছা করছে। আচ্ছা, জিজ্ঞেস করি যে আপনার যে বাড়িটায় আপনি থাকেন, আমি কখনো দেখিনি, যাইনি, কখনো গেলে নিশ্চয়ই, ওখানে গেলে নিশ্চয়ই যাব। একদমই। সেই বাড়িটা আগে যেরকম ছিল সেটা কি কাঁচা ছিল না পাকা ছিল? আগে ছিটে বেড়া ছিল, মানে কঞ্চির বেড়া দিয়ে মাটি লেপে খড়ের চাল ছিল। দিয়ে আমি একটা করি, ওই গোষ্ঠীতে আছি, মানে 10 জনের নির্ভরশীল গোষ্ঠী হয়। হ্যাঁ, স্বনির্ভর গোষ্ঠী। হ্যাঁ, ওটাতে আমি অনেকদিন আমি আছি, আমার শাশুড়ি আছে। ওখান থেকে না আমাদের এই ক বছর মোটা টাকা লোন আসছে পৌরসভা। আচ্ছা। স্কুলে রান্নাও করি আমি, আমার চলছে এখনো রান্না চলছে, কিন্তু আমার পরিবারে অন্যজনা করছে। হ্যাঁ, কিন্তু আপনি বিধায়ক হয়ে গেলে আপনি স্কুলে মিড ডে মিল কি করে রান্না করবেন? আমার পরিবারে অন্যজনা চালাচ্ছে, আমরা 10 জন আছি, 10 জনের মধ্যে আমরা 3 জন। হ্যাঁ, হয়। তাহলে এখন এবার অন্যজনাকে দিতে হবে আমার জায়গাটা ছেড়ে। আমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাড়িটা দিয়ে ওই লোন টোন নিয়ে, আর ননদদের যতদিন বিয়ে থা দিয়েছিলাম তখন বাড়ি করতে পারি নাই। ননদদের বিয়েতেও তো খরচা হয়েছে, আমাদের হিন্দু ঘরে যেটা আছে পণ পান দেওয়া, সোনা দানা, ওই ধার করে করে দিয়েছিলাম, তখন ঘর করতে পারি নাই। এই রিসেন্ট 1 বছর হলো আমার মেজো দেওর ছোট দেওর মিলে একটা দুটো রুম বার করে দেওয়া হয়েছে এডভেস্টার দিয়ে। এবং মাঝামাঝি কিছু করতে পারি নাই, শুধু ইটের একটুখানি 5 ইঞ্চি গাঁথনি দিয়ে পিলার দিয়ে করা হয়েছে, আর আমার একটুখানি করেছি।
আমার আর এরপর কি করে, এরপর তো বাড়িটা তো পাকা করতে হবে। হ্যাঁ পাকা হোক যাই হোক, কিন্তু একটা বাড়ি করতে হবে, কারণ ছেলে তো বড় হচ্ছে, বিয়ে থা দিতে হবে, তাহলে একটা রুমে আমি ছেলে থাকবো না। এখন এখন কি করে, এখন কোন ক্লাস? উচ্চ মাধ্যমিক দিয়েছিল, আজকে রেজাল্ট বেরিয়েছে। ও আচ্ছা, আজকে রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি এখনো খবরই পাই নাই ছেলের কাছ এখনো থেকে। ছেলের সাথে কথা বলতে পারেন? আজকে এ কথা হয় বাবা, নাই। এটা তো খুবই টেনশনের ব্যাপার। যাই হোক, কিন্তু সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে, এখন থেকে আপনি বিয়ের প্ল্যান করছেন ছেলের? না, বড় হলে তো দিতে হবে, হ্যাঁ তাহলে তারও তো একটা বাড়ি চাই, তারও কুটুম আসবে, হ্যাঁ। একটা রুম তো চাই। হ্যাঁ এখন ছোট রয়েছে, মা বাবা ছেলে সবাই মিলে এক জায়গায় রয়েছে, হ্যাঁ। তার জন্য তো একটা ভাবতে হবে। কিন্তু একটা ছেলে বাড়ি বুঝতে পারছে তো যে মা এখন বিধায়ক, বিধানসভায় যাচ্ছে? হ্যাঁ। মানে বিষয়টা বুঝতে পারছে তো যে কতটা ওজন আছে বিষয়টা? একদম একদম। আমি এখনকার ছেলেরা পাকা হয়। কি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখছে মাকে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে ইত্যাদি দিতে, তখন কি বলছে? স্কুলে গেলে তো বন্ধুরা বলছে যে মা হ্যাঁ, প্রার্থী। এখন তো স্কুল যাইনি, হ্যাঁ এখন তো, হ্যাঁ এখন তো পরীক্ষার যখন থেকে ভোট ভোট হয়েছে তখন তার থেকে আগে থেকে স্কুল পরীক্ষা হওয়ার পর থেকে তো ঘরে হ্যাঁ, বন্ধ ছিল। স্কুল যাইনি, এখন এবার হয়তো যাবে। আস্তে আস্তে হ্যাঁ যাবে হবে। হয়তো। এবার তো কলেজে কি নিয়ে পড়াশোনা করতে চায় ও? ওটা আমি বলতে পারবো না। ওর ইচ্ছা সেটা। হ্যাঁ, ওর ইচ্ছা। আমি একদম শেষের দিকে চলে এসেছি আমাদের এই সাক্ষাৎকারের এই আলোচনা। আপনার পরিবার, আপনার বাড়ি, আপনার গ্রাম, এই সমস্ত কিছু সম্পর্কে আমি জানলাম, আমার খুব অত্যাশ্চর্য লাগলো এবং সত্যি সেই জায়গায় পৌঁছতে চাইবো হয়তো আমরা কখনো। কিন্তু এই আলো, এই যে সাময়িক পরিবর্তন, এই পরিবর্তনের তরঙ্গে অনেক খবরে থাকা অনেক কিছু, সেগুলো আস্তে 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 একটা সময়ের পর গিয়ে আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি যে আস্তে আস্তে থিতু হয়ে যাবে। তখন আপনি ওখানকার বিধায়ক হিসেবে দীর্ঘদিন কাজ করবেন, আগামী 5 বছর আপনার ঘাড়ে সেই গুরু দায়িত্ব। তো আমি যদি সামান্য 4-5 কথায় জানতে চাই যে আউশ গ্রামের যে ভোটাররা আপনাকে ভোট দিয়ে জেতালেন, তাদেরকে আপনি কি বলতে চাইবেন, কি আশ্বাসবাণী দিতে চাইবেন? দেখুন, তারা যে ভোট দিয়েছে, আশীর্বাদ করেছে, আমি তো সবসময় বলি তাদের জয়ই জয়, তাদের ভালোবাসাতেই ভালোবাসা, তাদের আনন্দিতে আনন্দিত। তাদেরকে সকলকেই আমি বলতে চাই, তাদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকব। তারা যে কোনো সময় চাইলে বিধায়ক কলিতা মাঝিকে পাবে? একদমই, এবং পাচ্ছে, মানে যখন তখন ফোন, যখন তখন ফোন। কেউ বলতে পারবে না যে কলিতা দিয়ে আমাদের ফোন ধরে না, কি আমার অভিযোগটা শোনে না। যতটা পারি চেষ্টা করি, কারণ আমি তো আর পলিটিক্স অতটা পারি না, তা যতটা পারি চেষ্টা করি। এই বিধায়ক কলিতা মাঝি যতক্ষণ পর্যন্ত বিজেপির নেত্রী ছিলেন ততক্ষণ পর্যন্ত একরকম, কিন্তু বিধায়ক তো কোনো একটা দলের হয় না, সমস্ত দলের হয়। আপনাকে যদি তৃণমূলের কোনো একজন সমর্থক, তৃণমূলের কোনো একজন মানুষ যিনি তৃণমূলকে ভোট দিয়েছেন বা সমর্থন করেছেন, তিনি যদি কখনো এসে কোনো সাহায্য চান, তিনিও কি সাহায্য পাবেন? দেখুন, তিনি যদি বিপদে পড়ে সাহায্য চান, অবশ্যই তাকে দেখব, হ্যাঁ। কিন্তু তার স্বার্থ নিয়ে যদি আসে, আমি তাকে দেখব না, এবং তাদের আমার দলে জায়গা নাই। তৃণমূলের বিপদে ওনার পাশে আছি আমি, হ্যাঁ, কিন্তু স্বার্থ নিয়ে এলে আমি ওনার পাশে নাই। এখন যদি দলে যোগদান করতে চান লোকাল কিছু, এখন কোনো রকম ওই বেনজল ঢোকাবো না, যে ঢোকাবে তার জন্য ব্যবস্থা নেব। ফলে মানে আপনি যেটা বলছেন যে এখন যদি কোনো তৃণমূলের সমর্থক, নেতা, মন্ত্রী কেউ এসে বলেন যে আমি বিজেপিতে যোগদান করতে চাই আপনার কাছে, তাহলে এখন নেবেন কি নেবেন না, নেবেন? এখন নেব না, ওদের ছাড়াই তো আমি বিধায়ক। ওরা তো আমাকে তখন ভালো চোখে দেখেনি, এই মারি তাই ধরি, এই রাস্তায় যেতে দেবো না, তো ওই রাস্তায় যেতে দেবো না, আগুলে ওরা ছিল। তাহলে আজকে আমি যখন নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, বিধানসভাটাও নিজে ঠিক করতে পারবো, আমার কার্যকর্তারাও ঠিক করতে পারবে, এই মুহূর্তে না। আসুক, আমাদের ভারতীয় জনতা পার্টি বড় দল, সর্বোচ্চ দল, আসুক, পেছনের সারিতে আসবে, সামনের সারিতে নয়। এসে জায়গাটা বুঝতে হবে যে আমাদের ভারতীয় জনতা পার্টি একটা নিয়ম শৃঙ্খলা আছে, আদর্শ আছে, সেই আদর্শই চলতে পারলে আসতে পারে, তার আগে নয়। আপনি যে পেশাগত কারণে যে বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন, সেই বাড়ির কোনো কারোর সঙ্গে কথা হয়েছে কখনো এরপরে? তারা কি বলছে? তারা তো সবসময় সমর্থন আছে এবং করেন, তারা তো দারুণ খুশি। আচ্ছা, আমাকে তো মেয়ে বলে রাখে, আমিও বাবার মতন দেখি, মা সে বাপ বেটি, মা মেয়ে যেমন সম্পর্ক সেরকম। তারা আপনার বিধানসভা এলাকাতেই তো তারা? আমার বাড়ির পাশেই, বাড়ির পাশে, হ্যাঁ, পুকুরে এপার আর ওপার। তারা জয়ের খবর পেয়ে কি বলছেন? খুব খুশি, খুব খুশি তারা।
ওরা বলছে আমার মেয়ে জিতে নেয়, আমি জিতেছি। এরকম একটা আনন্দতে নিয়ে রয়েছে, খুব ভালো লাগে। আসলে এই আমরা একটা একটা ব্যক্তিগত একটা রাজনৈতিক জার্নির পাশাপাশি একটা ব্যক্তিগত জার্নির মধ্যে দিয়েও এতক্ষণ গেলাম। আমি জানি উনি ভীষণ ক্লান্ত, আমি ওনাকে সত্যি আমি বেশিক্ষণ আটকাবো না, হয়তো অন্য এক বচন বহু বচনের অনুষ্ঠানগুলোর থেকে এই ইন্টারভিউ সেশনটা একটু ছোট হবে, কিন্তু তার মধ্যে থেকেও আমরা যেটা সঞ্চয় করে নিতে পারলাম সেটা সত্যি অবিশ্বাস্য। এই জার্নিটা অবিশ্বাস্য। অনেক শুভেচ্ছা আপনাকে, যে যে যাত্রাপথ পেরিয়ে আপনি এসছেন, সেই যাত্রাপথ পেরিয়ে আসা খুব সহজ কথা নয়। এবং মানুষের সংসদীয় রাজনীতির প্রতি অনেক মানুষের আস্থা ভরসা চলে গেছে, চলে যায় এই কারণে যে বুঝি এটা নোংরা জায়গা, বুঝি এটার মধ্যে সব ঢুকলেই দুর্নীতি করতে হয়। কিন্তু আপনাকে আপনার সামনে বসে আমার মনে হচ্ছে যে বোধহয় এখনো কিছু কিছু জায়গা আছে, এখনো কিছু কিছু জায়গা আছে যেখানে সবটা এই দুর্নীতি, এই বড় লোকের জায়গা হয়ে যায়নি, গরিব লোকের কথাও আছে। একদমই তাই। এবং আমি আশা রাখবো যে আপনিও বিধানসভায় আগামী 5 বছর সেই গরিব লোকের কথাই তুলে ধরবেন, একদমই তাই। প্রান্তিক খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরবেন, এবং সামগ্রিকভাবে আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং খুব ভালোভাবে কাজ করে যান। অসংখ্য ধন্যবাদ আজকাল ডট ইনকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।